চীনের ছায়ায় জান্তার উত্থান, ভেঙে পড়ছে প্রতিরোধের দেয়াল, কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত, চীনের সঙ্গে নতুন চুক্তির সন্ধানে ট্রাম্প। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরা ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি স্টুডিওতে রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন। আক্তার ভাই, অনেকদিন পরে দেখা, ভালো লাগছে। আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যাদের জন্য আমাদের অনুষ্ঠান, সেই দর্শকরা প্রচুর কমেন্ট করছে, আমাদের অনুষ্ঠান দেখছে, ওনাদের কিছু কমেন্ট পড়ে আসি আমরা। প্রথম কমেন্টে লিখেছেন আবির চৌধুরী। উনি বলছেন, যদি দেশের ভালো চাও, দেশের মানুষকে আর কষ্ট না দিতে চাও, দেশের জমি না হারাতে চাও, রাশিয়ার শর্ত মেনে নাও। উনি সম্বন্ধে জেলেনস্কিকে এই কথা বলেছেন। আহমেদ কবির নামে আরেক দর্শক লিখছেন, আপনাদের বিশ্লেষণ খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাদের। দেবব্রত, উনি দেশের বাইরে থেকে বলছেন, মাইট ইজ রাইট, গায়ের জোরেই দুনিয়ার সর্বোচ্চ আদালত পুতিন এই ইংরেজি প্রবাদটা প্রমাণ করেই ছাড়বে। ধন্যবাদ আপনাকে। আজকে অনেক কমেন্ট, আপনাদের কথা মতো আমরা যতদূর পারবো কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। সৈকত নামে আমাদের আরেক দর্শক বলছেন, তার চেয়ে ভয়ঙ্কর হলো ডোনাল্ড ট্রাম্প, ও তো একটা পাগলা ঘোড়া, কখন কি বলে তার ঠিক নাই। মানে আমরা তো ডিগবাজি বলি, ট্রাম্প কখন কি বলে, ওইটা নিয়ে কথা বলেছেন। এমডি হজরত আলী বলছেন, শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে মাথা নত করতেই হলো মোদির। ট্যারিফে তো মোদি তার নিজের অবস্থানেই ছিল। এটা রূপক রয় নামে আরেকজন দর্শক লিখছেন, আপনাদের অনুষ্ঠানটা আমাদের ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। জামান নামে আমাদের আরেক দর্শক লিখছেন, অশান্তির মূল চাবিকাঠি আমেরিকা, বিশ্বকে অশান্ত করে রাখছে এই দেশটি। দেশে তো দোষ না, দোষ হচ্ছে যারা ক্ষমতায় থাকে, তাদের। সাধারণ মানুষ তো সবসময় অবহেলিত থাকে। জয় নামে আমাদের আরেক দর্শক লিখছেন, ইউক্রেন ইজ নট এ কান্ট্রি, ইজ দ্য পার্ট অফ ইউএসএসআর। মানে আসলেই তো, আপনার যখন সোভিয়েত ইউনিয়ন ছিল অবিভক্ত, তখন কিন্তু ইউক্রেন সোভিয়েতের আন্ডারেই ছিল। সোভিয়েত ভেঙে যাওয়ার পর প্রায় 42টা রাষ্ট্র গঠন হয়েছে। আজকে আমাদের সর্বশেষ দর্শক আলম, উনি লিখছেন, রাশিয়াকে পরাজিত করতে গেলে পশ্চিমা শক্তি সহ গোটা পৃথিবী ধ্বংস হবেই। পশ্চিমা ও আমেরিকা অতি লোভে তাতে নস্যাৎ হবে কি? মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম থেকে, আপনাদের অভিমতকে অসংখ্য ধন্যবাদ ও মোহাম্মদ। উনি চট্টগ্রাম থেকে বলছেন। ধন্যবাদ দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, মূল্যায়ন করছেন, এবং আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই জরুরি। ভালো মন্দ কমেন্ট করবেন আমাদের, আমরা তা চেষ্টা করব। আজকে প্রথমে আমরা আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার এবং বৃহৎ ইকোনমি শক্তি, নতুন ইমার্জিং যাদের বলা হয় চীন, সে ব্যাপারে আলাপ করব। আমার প্রশ্ন প্রথমে আপনার কাছে, তারপর আপনি আপনার মতো করে উত্তরগুলো দিবেন। সেটা হচ্ছে, আমরা জানি যে মিয়ানমারে অনেকদিন ধরে গৃহযুদ্ধই বলবো, দুই পক্ষের যুদ্ধ হচ্ছে। এক পক্ষকে চীন সাপোর্ট করছে, মানে সরকার যারা আছে জান্তা, আমরা বলি জান্তা সরকার। আরেক পক্ষকে কিন্তু যারা বিদ্রোহী আরাকান বলেন, আরও কিছু গোষ্ঠীকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করছে। আমার প্রশ্ন হলো, এইখানে যে হাজার হাজার মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, আসলে তাদের রাষ্ট্রের লক্ষ্যটা কি? এছাড়া একদিকে চীন, আরেকদিকে তো যুক্তরাষ্ট্র। এখন কি আমরা জানি মিয়ানমারে অনেক বিরল খনিজ সম্পদ আছে, বিরল খনিজ সম্পদ কি মানুষের চেয়ে বেশি দামি হয়ে উঠলো? একটু যদি বলেন। আপনার প্রশ্নটা খুবই মানবিক এবং যৌক্তিক এবং দার্শনিক প্রশ্ন। তো যে বিষয়টি দিয়ে আপনি শুরু করেছেন, যে আসলে বিশ্বব্যাপী যে রাষ্ট্রগুলোর অস্থিরতা, সেই অস্থিরতার প্রেক্ষিতে যে দর্শকদের এবং পাঠকদের যে কমেন্টসগুলো শুনছিলাম, তারা আসলে যথার্থই বলেছেন যে আসলে তারা ন্যায়ের পক্ষেই যে কমেন্টসগুলো পড়েছে, যে আসলে আজকের যে প্রেক্ষাপট, এগুলো 2500 বছর আগে যে রাষ্ট্রের যে গণতন্ত্রর যে সংকট, যেটা আপনি মিয়ানমারের কথা বললেন, এই আজকের যে যুদ্ধ, তখনও কিন্তু সেই যুদ্ধ ছিল। সেই গ্রিকের নগরাষ্ট্রগুলোর মধ্যে একের সঙ্গে একের যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হিংসা, প্রতিহিংসা। আপনি জানেন যে সেই সময়ে একটা বিখ্যাত দার্শনিক, যাকে বলা হয় পৃথিবীর প্রথম শহীদ বুদ্ধিজীবী, সেটা হচ্ছে সক্রেটিস। রাষ্ট্র যখন সক্রেটিসকে হত্যা করলো হেমলক বিষ পান করিয়ে, এবং তখন কিন্তু স্তম্ভিত হয়ে গেল প্লেটো, যে তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্র যদি একজন প্রখ্যাত বুদ্ধিজীবী, যিনি
তরুণদেরকে ন্যায়ের পক্ষে ডাকছেন, উজ্জীবিত করছেন, তো সেই মানুষটিকে হত্যা করে ফেললো। রাষ্ট্র তো দায়িত্ব রক্ষা করা, রাষ্ট্র রক্ষা করা, নাগরিকের জীবন রক্ষা করা, এবং যারা সম্পদ বলা হয় মানব সম্পদ তাদেরকে প্রোটেকশন দেওয়া। আপনি দেখেন 2,500 আগে যে উনি যে রাষ্ট্রের যে কর্তব্যের কথা বলেছেন, যে দায়িত্বের কথা বলেছেন, আজ থেকে 2,500 বছর পরে আজকে রাষ্ট্রের অবস্থা দেখেন। সে নীতি নৈতিকতা প্রতিষ্ঠিত হয়েছে, এই গ্রিকের মতোই চলছে। সেই নিজেদেরকে সভ্য দাবি করে আমরা। তখন যেই নগরাষ্ট্র শক্তিশালী, তার কাজই ছিল যে দুর্বল রাষ্ট্রগুলোর উপরে প্রভাব বিস্তার করা। এখনো তাই হচ্ছে। তার মানে যে প্লেটো এবং অ্যারিস্টটল তারা যে কথাগুলো বলতেন, যে রাষ্ট্রের কাজ হচ্ছে নীতি নৈতিকতা প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের কাজ হচ্ছে যে শিক্ষার ভিতর দিয়ে মানুষকে আলোকিত করে রাষ্ট্রের শাসক তৈরি করা, সে কাজগুলো কিন্তু হচ্ছে না। যার ফলে দেশে দেশে স্বৈরশাসকের জন্ম হচ্ছে এবং তারা জনগণের ওপিনিয়নকে বলুণ্ঠিত করে তারা এক না একতন্ত্র কায়েম করছে। আপনি দেখেন যে আপনি প্রশ্নটি করেছেন যে মিয়ানমারের সামরিক জান্তা একটা নির্বাচিত ইলেক্টেড গভর্নমেন্টকে তিনি সরিয়ে তারা সে সামরিক অভ্যুত্থান করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত। এখন এই যে তারা ক্ষমতায় এসে কিন্তু তারা দেখেন প্রতিরোধ কিন্তু সেই কার্ল মার্কসের কথা বলা যায় যে যেখানে অ্যাকশন সেখানে রিয়াকশন হবে। তো সেখানে কিন্তু রিয়াকশন অলরেডি তৈরি হচ্ছে, সেখানে বিভিন্ন জাতিগত গ্রুপ তৈরি হচ্ছে, সেখানে সশস্ত্র গ্রুপ তৈরি হচ্ছে, বিদ্রোহী গ্রুপ তারা বিদ্রোহ করছে। কিন্তু সেই যে মানে শেষ মুহূর্তে কারা জীবন দিচ্ছে, সেই স্কুল যে সেই স্কুলের যে ছোট ছোট বাচ্চাগুলো, আমি সেই ছবি দেখে অবাক হয়েছি। একটি স্কুলে সে সামরিক জান্তা বোমা ফেলে সেই স্কুলের শিক্ষার্থীদের হত্যা করেছে, শিক্ষার্থীদের। এটা খুবই দেখলাম যে স্কুলের সেই ব্যাগগুলো পড়ে আছে। তো এভাবেই সারা দেশেই আপনার নিরীহ মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, এই জুলুম, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে কিন্তু আপনার যে দার্শনিকরা কথা বলে থাকেন। কিন্তু যে প্রবলেমটা হয়েছে, যেটা আজ থেকে 2,500 বছর আগে প্লেটো এবং সক্রেটিস এবং অ্যারিস্টটল যেটি ভেবেছিলেন, সেই সংকট কিন্তু এখনও বিরাজমান। তারা সবসময় বলেছেন যে যিনি শাসক হবেন তিনি তার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা শিক্ষার ভিতর দিয়ে তাকে তৈরি করতে হবে। যদিও প্লেটো বলেছেন যে দার্শনিকের রাজা হতে হবে, কিন্তু অ্যারিস্টটল বলেছেন যে তাকে আরও অনেক কিছু জানতে হবে, তাকে সঙ্গীত জানতে হবে। কারণ তাদের ধারণা যে যেই নাগরিক সঙ্গীত জানে সে মানুষ হত্যা করতে পারবে না। এটা কালচারাল ভাবে তৈরি। তারা ব্যায়ামের কথা বলেছেন, যে তারা শাসক এবং রাষ্ট্রের যারা শিক্ষক এবং রাষ্ট্রের যারা শিক্ষার্থী সবাই সঙ্গীত, ব্যায়াম, দর্শন, বিজ্ঞান এগুলো পঠনের মধ্যে দিয়ে যারা তৈরি হবে, তারা আর কিছু না হোক, তারা মানুষ হত্যা করতে পারবে না। কিন্তু হয়ে গেছে কি যে সুশিক্ষা থেকে এগুলো রাষ্ট্রের দায়িত্ব। তারা বলেছেন যে মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে তোলা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র সেই কাজগুলো না করে দেশে দেশে কি হচ্ছে, রাষ্ট্র তৈরি করছে, রাষ্ট্র নির্মাণ করছে বোমা। তারা বিলিয়ন খরচ করে তারা বোমা আমদানি করছে। যেখানে শিক্ষা উপকরণ আমদানি করার কথা সেখানে আমদানি করছে বোমা। যার ফলে যেটা হওয়ার সেটাই হচ্ছে যে সারা বিশ্বজুড়ে একটা ম্যাসাকার তৈরি হচ্ছে। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিভেদ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিশ্বাস অবিশ্বাসের যে খেলা, সেই খেলার বলি হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। এখন মিয়ানমারের যে বিষয়টি আপনি জানেন যে এখন গ্লোবালাইজেশনের যুগে এখন পরাশক্তিগুলো তারাও এখন রাষ্ট্র মানে অন্যভাবে, আগে ছিল কলোনিয়ালিজমের যুগে ছিল যে সরাসরি রাষ্ট্র দখল করা, এখন তারা দখল করছে অন্যভাবে। তো নিউ কলোনিয়ালিজমের যুগে ব্যবসার নাম দিয়ে এবং অন্যভাবে অর্থনৈতিক অবরোধ দিয়ে। তো এখন আপনি জানেন যে আমরা অনেকেই জানি যে মিয়ানমার উপর স্বাভাবিকভাবেই যেহেতু চীনের একটি সীমান্তে একটা বড় অংশ মিয়ানমার, সুতরাং তার একটা কনসার্ন থাকবে এবং প্রভাব অনেক, এবং সেখানে মার্কিন ইন্টারেস্ট আছে, এখানে ভারতের ইন্টারেস্ট আছে, এখানে রাশিয়ার আছে। তো যেই বিষয়গুলো আপনি বললেন আসলে ওইটি এখন আমি মনে করি সারা বিশ্বজুড়ে সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত, যেটা আপনি নীতি নৈতিকতা দিয়ে যে প্রশ্ন তৈরি শুরু করেছেন আসলে
প্রশ্নটি আসলে এরকমই হওয়া উচিত যে কে জয় পরাজয় বড় কথা নয়, কে কত বিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করলেন সেটা বড় কথা নয়, কী পরিমাণ মানুষ হত্যা হয়েছে এবং এর দায় কার, আসলে এই ধরনের প্রশ্ন হওয়া উচিত সারা বিশ্বজুড়ে এখন। কারণ একটি নীতি নৈতিকতার অভাববোধ সারা বিশ্বজুড়ে চলছে। সুতরাং এ থেকে রক্ষার যে একটা বড় উপায় হচ্ছে আমি মনে করি যে আপনি যেটা বললেন সেটা হলো যে যারা শাসক, বিভিন্ন রাষ্ট্রে যারা শাসনের কেন্দ্রে আছেন, তার উপর তো পুরো রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি যে যদিও সে মিয়ানমারের ক্ষেত্রে চীন বলছে ডিসেম্বরে তারা নির্বাচন দেবে সামরিক জান্তা, অত নির্বাচনটা একটা বৈধতা পাওয়ার জন্য তো একটা প্রক্রিয়া। সারা বিশ্ব বলবে যে সামরিক শাসক হলেও নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণ চায়। আপনি যেহেতু চীন প্রসঙ্গ, এই পুরো ব্যাপারটাই কিন্তু চীন আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কিছু দেশের নাম বললেন, আমি চীনকে বলবো যেন চীনের প্রভাব তো প্রচুর আছে এখানে। চীনের লক্ষ্যটা হচ্ছে ইকোনমি আগে যাওয়া। আপনার আমার হয়তো মনে নেই চীন শেষ কবে যুদ্ধ করেছে, তারা কিন্তু ফোকাস থাকে এই একটা দিকে, ব্যবসা বাণিজ্য। কিন্তু তার যে শক্তি পারমাণবিক দেশ হিসাবে এবং ওয়ার্ল্ডের থার্ড মিলিটারি তাদের যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং তারপরে তাদের অবস্থান, সব কিছু মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে একটা বোল্ড স্টেটমেন্ট কিন্তু আমরা পাই না। এটা নিয়ে আপনি একটু সংক্ষিপ্ত বলেন, তারপর আমরা অন্য সেগমেন্টে চলে যাব। আপনি ঠিকই বলেছেন যে যেহেতু চীন সারা বিশ্বের একটা অন্যতম পরাশক্তি, হ্যাঁ, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এখন প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবে চীনকে। কিন্তু সারা বিশ্বে আপনি দেখেন গত এক দশকে চীন হয়তো অন্যভাবে কাজ করছে, কিন্তু আমেরিকা এবং ইউরোপ যেভাবে বিভিন্ন ইস্যুতে, মানবাধিকার ইস্যুতে কিংবা বিভিন্ন রাষ্ট্রের দখলের ইস্যুতেই বলেন, কিংবা বিভিন্ন রাষ্ট্রে তাদের স্বার্থের বিষয়ে বলেন, ইরাক ইস্যু বলেন, মিডল ইস্ট বলেন, প্যালেস্টাইন বলেন, এখন রাশিয়া, ইউক্রেন, সবকিছুতে যেভাবে আপনার ইউরোপ এবং নগ্ন হস্তক্ষেপের ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকা যেভাবে তারা প্রকাশ্যে কথা বলে, যেভাবে বিশ্ব মিডিয়া তারা সংবাদ শিরোনাম হয়, চীন কিন্তু সেভাবে সে ফোকাসটা নেই। এটাই কিন্তু চীনের একটা অন্যতম সেরা শক্তি, অর্থনীতিতে বলেন, সামরিক শক্তিতে বলেন, যেটা আপনি আগে বললেন, সবকিছুতেই তাদের নিজস্ব যে সোশ্যাল মিডিয়া, তারা নিজস্ব সোশ্যাল মিডিয়া তারা সবকিছু করছে কিন্তু। এবং তাদের এটা সারা বিশ্বজুড়ে একটা কনসার্ন যে এই যে আগামী দিনে যে চীনের অব্যাহত যে শক্তির যে বিকাশ, সেটাই হয়তো প্রধানতম শক্তি হয়ে দাঁড়াবে। হয়তো চীনের নিশ্চয়ই তাদের যে পররাষ্ট্রনীতি, হয়তো সেই পররাষ্ট্রনীতি হয়তো তাদের এটা হয়তো আমাদের জানা নেই। তাদের আমরা যেটা হয়তো বলছি যে বিশ্বব্যাপী যদি তারা একটু ফোকাস হতো, তাদের ভয় যদি রেজ করতো, তারা স্টেটমেন্টগুলো শক্ত হতো, আপনি দেখেন তাহলে কিন্তু মিডল ইস্টটা তো ধ্বংসযোগ্য হয় না। আপনি একটা ইরাকের মতো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে গেল, লিবিয়া, সিরিয়া ধ্বংস হয়ে গেল। তো এইসব রাষ্ট্রগুলো সেখানে যদি একটা মানে সারা ওয়ার্ল্ডে যদি একটা শক্তির ভারসাম্য থাকতো, তাহলে কিন্তু এটি ধ্বংস হওয়া থেকে রক্ষা পেত। চীনের বোঝা উচিত শুধু চীন তো পুরো বিশ্ব নয়, চীনকে তো পুরো বিশ্বের, বিশেষ করে যারা দারিদ্র, অবহেলিত, তৃতীয় বিশ্বের দেশ, যারা নিপীড়িত, তাদের শক্তি হয়ে যদি চীন সবসময় ভোকাল, হয়তোবা ভেতরে ভেতরে পর্দার পেছনে তারা সাহায্য সহযোগিতা করে থাকে বিভিন্নভাবে, অর্থ দিয়ে হোক, আপনার টেকনোলজি দিয়ে হোক, যেভাবেই হোক, কিন্তু প্রকাশ্যে আসা আর ভেতরে ভেতরে অনেক ডিফারেন্স। তখন আপনার ইউরোপীয় ইউনিয়ন বলেন, ন্যাটো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে গেলে 14 বার 15 বার ভাবতে হতো চীন যদি সেই স্টেটমেন্টটা দিত। আচ্ছা, আমরা এখানে শেষ করছি। দ্বিতীয় পর্যায়ে আপনি ট্রাম্পকে পছন্দ অপছন্দ যাই হোক করতে পারেন, কিন্তু তাকে ইগনোর করা যায় না। আপনার ঘরে কোনো সমস্যা হলে ট্রাম্প ঢুকে যাবে, যে করে হোক, ব্যবসার নামে হোক, যে করে হোক। সেই অবস্থা দাঁড়িয়েছে। আপনি জানেন যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর জানুয়ারিতে উনি শপথ নিলেন, নভেম্বরে তিনি জিতে গেছিলেন। ওই মার্কিন ভোটিং সিস্টেমের কারণে কয়েক মাস পরে শপথটা হয়। তো শপথের পরে তিনি প্রধান 2টা ইস্যু নিয়ে খুব বাড়াবাড়ি করেন। প্রথম হচ্ছে অভিবাসন, বিভিন্ন তাদের দেশ থেকে বিভিন্ন পাঠিয়ে দিলেন যার যার দেশে, যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে শুধু রাখা হলো। দ্বিতীয়টা হচ্ছে কিছুদিন আগে থেকে পুরো বিশ্বকে তিনি পাগল বানিয়ে ফেলছে মোটামুটি, সেটা ট্যারিফ, শুল্ক। এই শুল্ক নিয়ে আলোচনা করার জন্য কানাডার সাথে বসার কথা ছিল, কিন্তু কানাডা করেছে কি একটা বিজ্ঞাপন চিত্র নির্মাণ করেছে, যেটা হয়েছে 1987 সালে রিগান, মার্কিন সাবেক প্রেসিডেন্ট, ট্রাম্পের অপোজিট পার্টি সাবেক প্রেসিডেন্ট রিগানের একটা ভাষণ ছিল, সেখানে ছিল যে বাণিজ্য প্রতিবন্ধকতা প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।
কারণ আপনি ট্যাক্স বসাচ্ছেন, ট্যাক্সের টাকা তো আপনার জনগণ বাড়তি টাকা দিয়েই তো কিনতে হবে। এইটা প্রচার করেছে বলে ট্রাম্পের হাতে ঘা লেগেছে। সে টুইট করে বলছে তাদের সাথে সব ধরনের বন্ধ, যেখানে 25% সেখানে 35% শুল্ক। এই যে ট্রাম্পের পাগলামি, ট্রাম্প তার নিজের কথায় বেশি দিন স্টে করতে পারে না। এটা নিয়ে আপনি ছোট্ট করে একটা মন্তব্য করেন একটু হালকা। ট্রাম্প আসলে বিশ্বের যে অন্যতম একটা পরাশক্তি হচ্ছে আমেরিকা, সুতরাং আমেরিকার যিনি শাসক হবেন তার কথায়, তার বক্তৃতায়, তার ভাষণে নিশ্চয়ই সেই কথার ওয়েট থাকবে। তো ট্রাম্পের ক্ষেত্রে দেখা যায় যে তার কথার সেই একটা ভাব গাম্ভীর্য বা সেই বক্তৃতার যে ওজন সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। তখন স্বাভাবিকভাবে সারা বিশ্ব জুড়ে তখন তার এই কথা নিয়ে টুইট হয়, তার কথা নিয়ে সমালোচনা হয়। একটা প্রেসিডেন্ট, একটা ক্ষমতাধর, বিশ্বের আমি 1 নম্বরে, তারা 1 নম্বরই সব দিক থেকে পরাশক্তি, তাদের প্রেসিডেন্ট যদি এই ধরনের মিথ্যা কথা বলে বা মানে কথাটাকে টুইস্ট করে, তাহলে আসলে পৃথিবীর এই, আর ওনাকে আপনার বেশি মনে হচ্ছে না এবারে অস্থির? প্রথম টার্মও তো দেখেছে, প্রথম টার্মে সমস্যা হচ্ছে কিন্তু এতটা হয়নি। 1 বছরের মাথায় মানে যাকে বলে লেজে গোবর অবস্থা, যেখানে করতেছেন ওখানে একটা সমস্যার সৃষ্টি হয়। এক নোবেল নিয়ে কত নাটক তিনি করলেন কানাডার সাথে সর্বশেষ। আর উনি আবার এশিয়া সফরে আসছেন, আপনি জানেন ট্রাম্পের এশিয়া সফর আসছে। ওখানে চীন যুক্তরাষ্ট্রে একটা বাণিজ্য আলাপ শি জিনপিংয়ের সাথে বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে, এবং উনি মালয়েশিয়া থেকে শুরু করবেন, পরবর্তীতে কোরিয়ায়। এখানে আপনাকে বলে রাখছি যে ট্যারিফ নিয়ে কিন্তু আবার ভারতের সঙ্গে আবার আমেরিকার যে সম্পর্কটা সেটা আবার অন্য মানে অলরেডি অন্য উচ্চতার দিকে যাচ্ছে। একটু বলেন। তারা চুক্তি করবে। দুই দেশই আশাবাদ ব্যক্ত করেছে, এবং সেখানে দুই দেশের রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এবং ট্যারিফের পজিটিভ নেগেটিভ নিয়েই দুই দেশ মোটামুটি সম্মত হয়েছে। খুব শীঘ্রই তারা চুক্তিটা করে ফেলবে, এবং সেই চুক্তিটা হয়ে গেলে আমার মনে হয় ভারত এবং আমেরিকার যে একটা দূরত্ব, সেই দূরত্ব কমে যাবে। এটা বিশ্লেষকরা মনে করছেন। আচ্ছা, আর ওই আপনার আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মূলত তিনি আসেন মালয়েশিয়া কুয়ালালামপুরে হবে। সেখানে আপনার ওই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে মাঝখানে একটু সমস্যা হয়েছিল সীমান্তে, বেশ আক্রমণ 4-5 দিন হয়েছিল। সেখানে একটা যুদ্ধবিরতি, একটা চুক্তি সই হতে পারে, ওখানে মধ্যস্থতা সে করবে। এছাড়া আপনার যেটা হচ্ছে বাণিজ্য নিয়ে চীনের সঙ্গে যে 155% ট্যারিফ বৃদ্ধি, এটা নিয়ে শি জিনপিংয়ের সাথে বৃহস্পতিবার একটা, আপনার কি নিয়ে মনে হয় চীন কি অনেক জায়গায় রিপোর্ট আমি দেখলাম যে চীনের রাষ্ট্র 3টা বড় কোম্পানি রাশিয়া থেকে তেল কেনা আপাতত বন্ধ করেছে। এটা কি ট্রাম্পকে সম্মান দেখানোর জন্য যে বৃহস্পতিবার একটা আলোচনা হবে দেখানোর জন্য, নাকি চীনও একটা কিছু, কারণ জিওপলিটিক্সে একটা কথা আছে আপনি জানেন, কেউ কারো বন্ধু না, কেউ কারো শত্রু না, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যাচ্ছে, ঘটবে। এটা নিয়ে ছোট করে বলেন, তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করি। এটা তো একটা মানে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে দাঁড়িয়েছে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এবং সেটা শুধু আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেই নয়, সেটা ইন্টারন্যাশনাল বৈশ্বিক রাজনীতির ক্ষেত্রেও প্রতি মুহূর্তেই সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে, এবং নতুন মাত্রায় রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি হচ্ছে। আবার নতুন করে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিশ্বাস অবিশ্বাস সেগুলো নির্মাণ এবং পুনর্নির্মাণ হচ্ছে। তো যেটি আবার আমার মনে হয় যে ট্রাম্প আবার সেগুলো রিভাইজ করছেন। ট্যারিফের যে বিষয়গুলো উনি দেখেছেন যে ট্যারিফের পক্ষে যদি উনি কঠোর হয়ে যান, তাহলে চীনের নেতৃত্বে, রাশিয়া এবং চীনের নেতৃত্বে সঙ্গে ভারত, ব্রাজিল, একটা বড় বড় রাষ্ট্রগুলো মিলে একটা বৃহত্তর জোট তৈরি হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেটি মূলত তার যে বক্তব্য, তাদের যে পররাষ্ট্রনীতি, এগুলির একটি কাউন্টার, যে এই বড় রাষ্ট্রের জোট গঠন করা, এবং সেটি যাতে না হয় সেজন্য তিনি ছাড় দিচ্ছেন, এবং প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে আবার দেখা করছেন, রাষ্ট্রশাসকদের সঙ্গে, এবং নতুন করে চুক্তি করছেন, নতুন করে আশা দিচ্ছেন। এবং আপনার যখন তিনি ট্যারিফের ব্যাপারে কট্টর ছিলেন, তখন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে আমেরিকা নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, দিক দিয়ে, সব দিক দিয়ে। উনি নিশ্চয়ই আমার মনে হয় যে তাদের যে কথাটি নিয়ে আবার রিভাইজ করছেন। এই যে বললাম যে ভারতের সঙ্গে তাদের চুক্তি হচ্ছে,
চীনের সঙ্গে হতে পারে। হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলো সবার সঙ্গে হচ্ছে, কানাডার সঙ্গেও তাদের সে যে বোঝাপড়ার বিষয়টি তারা আবার পরীক্ষা নিরীক্ষা করছে। তো এগুলো সব রাষ্ট্রের সঙ্গে এগুলো করে হয়তো আমার ধারণা যে নিশ্চয়ই একটা হয়তো ভালো কিছু হবে। ভালো কিছু যদি না হয় তাহলে কাউন্টার একটা আপনার তাদের মিত্র শক্তি এখান থেকে একটা অক্ষ শক্তি তৈরি হবেই। সেটারই ভয় করছে। তো তবে আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের বিশ্ব সংযোগের আজকের এই পর্বটি আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে জানান। আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান আমাদেরকে লিখে পাঠান, আমরা অবশ্যই সে বিষয়ে আলোচনা করব। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।